অভিনেত্রী মাধবী মুখার্জি জানিয়েছিলেন, তিনি আর অনুভা গুপ্ত দুজনে মিলে উত্তমবাবুর পেছনে কীভাবে লাগতেন সেই সব ঘটনার কথা। আমার সঙ্গে অনুবাদি খুবই ঘনিষ্ঠ এবং মধুর সম্পর্ক ছিল। আমরা দুজনে কিন্তু খুবই দুষ্টু ছিলাম। শুটিং চলাকালীন উত্তম কুমারকে কীভাবে ঢিট করা যায় আমরা সেই ফন্দি আঁটতাম। সেসব কথা মনে পড়লে এখনও আমার হাসি পায়। উত্তম কুমারের ঘরে কাউকে ঢুকতে দেখলেই সঙ্গে সঙ্গে সেটের একজন কর্মচারীকে ডেকে বলতাম, আপনি ভেতরে গিয়ে বলুন, উতু খাওয়া হয়েছে, বলে চলে আসবেন। শুধু এই একটা কথা বললেই হবে। এরকমভাবে উত্তমবাবুর ঘরের মধ্যে একের পর এক লোককে শিখিয়ে পুড়িয়ে ঢুকিয়ে দিতাম তাকে উত্ত্যক্ত করবার জন্য। এছাড়াও আরও নানা রকম বদমাইশি করেছি। যেমন যখন শট নেওয়া হচ্ছে এবং উত্তমবাবু অভিনয় করছেন, আমরা ঠিক তার পাশেই বিভিন্ন উদ্ভট মুখভঙ্গি করে কথা বলতাম। ফলে উত্তমবাবুর চোখ আমাদের দিকে চলে যেত আর বারবার রিটেক করতে হতো। একবার পরপর 7 বার এরকম হওয়ায় তিনি হাঁক দিয়েছিলেন, খোকাদা, মধু আর অনুভাকে বের করে দিন তো সেট থেকে। আমাদের তখন সঙ্গে সঙ্গে সেট থেকে বের করে দেওয়া হলো। আমরা একসঙ্গে থাকলেই সবসময় এমন নানা মজা করেছি। সেই সব দিনগুলো খুব আনন্দে কেটেছিল। আউটডোরে শুটিং থাকলে খাবার দাবার নিয়ে আমার কোনো চিন্তা থাকতো না। জানতাম ওসবের ব্যবস্থা অনুবাদি ঠিক করে দেবে। যেমন একবার অনুবাদি খাবারের কৌটো নিয়ে এসে আমায় বলল, একটা রান্না করে খেয়ে দেখতো কেমন লাগে, নারকেল দিয়ে চিকেন। আমি ভেবেছিলাম বুঝি জঘন্য হবে খেতে, কিন্তু বলেছেন যখন তখন খেতে তো হবেই। তবে খেয়ে দেখলাম খুব ভালো স্বাদ। ছদ্মবেশীর শুটিংয়ে এলাহাবাদে যখন আউটডোরে গিয়েছিলাম, সেখানে আমি আর অনুবাদি একই রুমে ছিলাম। আমাদের ঘরের পাশের একদিকে আর একটা রুমে ছিলেন উত্তমবাবু আর সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবী তখন উত্তমবাবু আউটডোরে গেলেই সঙ্গে যেতেন। আমাদের ঘরের অন্য পাশের রুমে ছিলেন বিকাশ দা। আমরা ছাদে গিয়ে নয়নতারা ফুল তুলে হোটেলের স্কাইলাইট দিয়ে উত্তমবাবুর ঘরে ফেলতাম আর বলতাম, সুপ্রিয়া, তোমার পতি সেবায় তুষ্ট হয়ে দেবতা তোমায় পুষ্পদান করলেন। আমাদের কাণ্ড কারখানায় অতিষ্ঠ হয়ে উত্তমবাবু সবসময় আমাদের সাবধান করে দিয়ে বলতেন, এই দুটোকে একদম এক জায়গায় রাখবেন না। তবে ওখানকার স্থানীয় বাসিন্দারা যখন বারবার এসে উত্তমবাবুর সঙ্গে দেখা করবার জেদ ধরে, তখন এই দুটো মেয়েই কিন্তু সাহস করে পরিস্থিতি সামাল দিয়েছিল। আমরা শটান তাদের সামনে গিয়ে বলেছিলাম, কি করতে এসেছেন আপনারা? তারা উত্তমবাবুকে একবার দেখতে চাওয়ায় বলেছিলাম, না সেটা তো সম্ভব নয়। অনুবাদির দিকে ফিরে বলেছিলাম, কি সম্ভব? অনুবাদি উত্তর দিয়েছিল, না, কি করে সম্ভব হবে, এখন তো উনি বোধহয় স্নান করছেন। শুনে লোকগুলো বলে, এই সন্ধ্যাবেলায় উনি স্নান করছেন? অনুবাদি বললেন, হ্যাঁ, এবার স্নান করবার পর উনি ধ্যান করবেন, তারপর পুজো করবেন। ওনারা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, উনি পুজো করেন? অনুবাদি উত্তরে বলেছিল, হ্যাঁ, পুজো তো করতেই হয়। এই যে এত অসামান্য অভিনয় করেন, সেটা কি এমনি এমনি হয়? পুজো করেই হয়। তাই এখন আপনাদের সাথে দেখা হবে না। এখন আপনারা আসতে পারেন, নমস্কার। আপনারা যে এসেছেন সেই জন্য থ্যাংক ইউ। বল মাধু, থ্যাংক ইউ। আমিও তাই বললাম। আমরা ছিলাম এমনই সপ্রতিভ আর বদমাশ, কিন্তু এই বদমাইশি অনেক ক্ষেত্রে অন্যের উপকারেও আসতো। আমরা দুজনে ঠিক এতটাই অন্তরঙ্গ ছিলাম। তবে ওনার ব্যাপারে কথা বলতে শুরু করলেই ওনার জীবনের কিছু গোপনীয় কথা, যেগুলো উনি নিজে আমায় জানিয়েছিলেন, সেগুলো মনে পড়ে যায়। যেমন ওনার সাথে ফুটবলার অনিলদের বিয়ের কথা। অনুবাদির মা ছিলেন অনিলদের ফ্যান। অনুবাদির বাবা রেলওয়েতে কাজ করতেন, যে কারণে তাকে মাঝে মাঝেই বাইরে যেতে হতো। একবার সেরকমই এক সফর সেরে ফিরে এসে অনিলদেরকে বাড়িতে দেখে তিনি জিজ্ঞাসা করেন, এই লোকটা বারবার কেন আসে? অনুবাদির মা বলেছিলেন, ও অনুভার ফ্যান, ওর কাছে চান্স দেবার জন্য আসে। এভাবে প্রশ্রয় দেওয়াটাই কিন্তু শেষ পর্যন্ত অনুবাদির জীবনে বিপদ ডেকে এনেছিল। অনুবাদিকে তিনি বিভিন্ন মদের ঠেকে নিয়ে যেতেন, যেখানে সকলেই মদ্যপান করতে থাকতো আর অনুবাদিকেও বাধ্য করতেন ড্রিঙ্ক করাতে। এইভাবেই একসময় তিনি অনুবাদিকে জোর করে সিনেমায় নামালেন। অনুবাদির নিজের সিনেমায় নামার প্রতি কোনো ঝোঁক ছিল না, কিন্তু একরকম বাধ্য হয়েই সিনেমা করতে শুরু করেন। নামডাকও হয়। সাফল্য পাওয়ার পর অনুবাদিকে আর অনিলবাবুর জোর খাটানো মেনে নিতে হয়নি, বরং তিনি নিজের চলার পথ নিজেই গড়ে নিয়েছিলেন। পরে তার সত্যিকারের ভালোবাসা হয়েছিল রবি ঘোষের সঙ্গে।
সেই সময় অনুভাদির বিয়ে করার খুব একটা ইচ্ছে ছিল না। আমার মনে আছে তিনি আমায় বলেছিলেন, আমরা বন্ধুর মতোই থাকবো সারা জীবন। আমি বলেছিলাম, না, সমাজ সেটা মানবে না, তুমি বিয়ে করো। তারপরে একসময় তাদের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর রবিবাবুর বাড়িতেও কেউ অনুভাদিকে মেনে নেয়নি বলেই হয়তো সেখানে শান্তি ছিল না। ওনারা তাই ঠিক করেন একটা বাসা ভাড়া করে আলাদা থাকবেন। কিন্তু তখন ওনাদের রোজগারটা অনেকটাই কমে গিয়েছিল, তাই কালীঘাটে যেখানে থাকতেন সেখানেই আবার ফিরে যেতে হয়েছিল। ওনার মনে অনেক কষ্ট যন্ত্রণা জমেছিল, কিন্তু কাউকে মুখ ফুটে কিছু বলতে পারেননি। মারা যাবার কিছুদিন আগে উনি আমায় অনেকবার ফোন করেন, আর প্রত্যেকবারই বলতেন, তোর সাথে আমার কথা আছে, যখন নির্মল থাকবে না সেদিন জানাবি আমাকে। কিন্তু সেই সময় নির্মল পরপর বেশ কিছুদিন একটা শ্যুটিংয়ের কাজে বাড়িতেই ছিল, তাই আমিও ওনার সাথে আলাদা করে কথা বলতে পারিনি, আর ওনার সমস্যার কথাও জানতে পারিনি। ওনার মৃত্যুর খবরে আমি, নীলিবাদি এবং মঞ্জুদি হতবাক হয়ে গিয়েছিলাম। ওনার শরীর যে এতটা খারাপ ছিল সে কথা আমরা জানতামই না। চলে যাওয়ার পরেও রবি ঘোষের সাথে আমার দেখা হয়েছে, আমরা একসাথে কাজ করেছি, কিন্তু অনুভাদিকে নিয়ে কোনো কথা হয়নি। আজ ফিরে তাকালে অনুভব করি যে অনুভাদি কতটা মনের জোর এবং সৌজন্যবোধের অধিকারী ছিলেন। আমার কাছে তিনি আজও সেই মানুষটি, যিনি জীবনে দেওয়া সব আঘাত হজম করার ক্ষমতা রাখতেন, কিন্তু শত কষ্ট পেলেও কোনোদিন অভিযোগ করতেন না।